জি স্যার। ওকে, আমাদের এক্সাম কেমন হলো? স্যার মোটামুটি। স্যার আপনি কি আমাদের খাতা দেখা স্টার্ট করেছেন? না, খাতা দেখা আসলে স্টার্ট করা যায়নি, মেবি আর কদিন স্যার পরে এক দেখতে নাম্বার হবে। সলিউশন করে দিন স্যার। হ্যাঁ এক নাম্বার ছিল স্যার অ্যানালাইজ করা আর কি, হ্যাঁ, স্যার দেখা দিন সলিউশন। সলিউশন দেখা দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখনো তো দেখা স্টার্ট করে নেই, তো আমরা এই টপিকটাই তো আগে যাই, তারপর দরকার হয় দেন আমরা একদিন ক্লাসে ওটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কি অবস্থা? তোমাদের কাছে কি মনে হচ্ছিল, সার্কিট কি ছিল এক নাম্বারটা? স্যার এই ধরনের কোশ্চেনে কি আমরা শুরুতেই সার্কিটটা দেখে একটা মানে একটা টাইপ একটা এটা ক্লাসের বেসিক্যালি হচ্ছে যে তোমার যেহেতু অ্যানালাইসিস এই টাইপের কিছু বলা, তোমার কাজ হচ্ছে সার্কিটটা কি টাইপের সেটা ফার্স্টে আইডেন্টিফাই করবে, দেন ওই হিসেবে পরবর্তী কোশ্চেন গুলি প্রোগ্রেশনে আগে যাও, ঠিক আছে? স্যার তাহলে মানে আগে আমরা মানে একটা অ্যাজাম্পশন করে নিব যে এইটা এই টাইপের আগে হতে পারে। অ্যাজাম্পশন করব না, কারণ হচ্ছে আমরা তো এখানে অ্যাজাম্পশন করে বলবো না, আমরা আসলে অ্যানালাইসিস করেই বলবো যে সার্কিটটা এই টাইপের। কারণ আমরা জানি সার্কিটটা ওই পার্টিকুলার কয় টাইপেরই হতে পারবে, তার মধ্যে হওয়ার জন্য যে কন্ডিশন গুলো আছে সেটা আমরা অ্যানালাইসিস করব, যে আসলে কিউ পয়েন্টটা কোথায় সেট হচ্ছে বা কি টাইপের। স্যার ওইটাই স্যার, যদি স্যার কিউ পয়েন্টটা আমি বের করতে চাই তাহলে স্যার মানে যদি আমি আগে আইডেন্টিফাই না করি, আমি অঙ্কের প্রোগ্রেস করতেছি, এসি অ্যানালাইসিসে গেলাম, তারপরে কিউ পয়েন্টের মানে ভিসি ইকুয়াল টু 0 ধরলাম, তখন স্যার আমার আইসি ইকুয়াল টু আইসি কিউ প্লাস ভিসি ই কিউ ডিভাইড বাই আরসি আসে। তো এখানে স্যার আইসি কিউ আর ভিসি কিউ এই দুটো তো স্যার আমার কিউ পয়েন্ট থেকে আসবে, তো আনলেস আমি আগেই ধরে হুম, নিচ্ছি যে এটা কি টাইপের, কি কি কোন ক্লাসের হ্যাঁ, অ্যাম্পলিফায়ার। তুমি চাইলে এক্সপ্লেনেশনটা লিখে নিয়ে দেন তুমি এটা বের করে ফেলতে পারো, তখন তুমি লিখতে পারো যে এটা এই টাইপের, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ওই এই জিনিসটা তোমার একটু পরে আবার লাগবে। মানে ওখানে লেখা ছিল না এরকম যে কি টাইপের অ্যাম্পলিফায়ার আইডেন্টিফাই করে, তারপরে বলা হচ্ছে যে এসিডিসি লোড লাইন লেখো। জি স্যার। তাহলে যেহেতু তোমার এসিডিসি লোড লাইন আলটিমেটলি দরকারই হবে, তুমি চাইলে একদম শিওর হওয়ার জন্য সেটা বের করে নিয়ে তারপরে এক্সপ্লেনেশন লিখতে পারো যে আচ্ছা যেহেতু আমরা এই ভ্যালু পাচ্ছি, সো এটা হচ্ছে এই টাইপের। স্যার আমি যদি আগে ধরে না নেই, মানে কোশ্চেনটা ওই জায়গাতে, আমি যদি আগে ধরে না নেই যে এটা সাপোজ এটা এ টাইপের হইতে পারে, তো তারপরে আমি প্রোগ্রেসে গেলাম, যদি আমি সেটা আগে ধরে না নেই তাহলে তো আমি কিউ পয়েন্ট থেকে ওই আইসি কিউ আর ভিসি কিউ এর ভ্যালুটা পাবো না। তাহলে আমি কিউ পয়েন্টটা সেট করবো কেমন এসি অ্যানালাইসিসের বাকিটুকু প্রোগ্রেস করার জন্য? এসি অ্যানালাইসিস যাওয়ার দরকার নেই, তো ডিসি অ্যানালাইসিস পর্যন্ত তো তুমি বুঝতে পারবে যে এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার। স্যার আইভি কার্ভ তো দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো, মানে কাট করবে কোথায়, ছেদ করবে কোথায়? সেটার জন্য সার্কিট অ্যানালাইসিস দেখলে বুঝতে পারবে যে ইনপুটে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? আর আউটপুটে ক্যারেক্টারিস্টিক আসতে কি টাইপের হচ্ছে সেটা দেখে তুমি একটা মোটামুটি ধারণা পাবা যে আসলে কিউ পয়েন্টটা কোন পজিশনে সেট হচ্ছে। যেমন হচ্ছে যদি ক্লাস বি টাইপের হয়, তো ডেফিনেটলি ইনপুটে কোনো কারেন্ট থাকবে না। আচ্ছা। যদি ক্লাস সি টাইপের হয়, ইনপুটে কারেন্টটা উল্টো নেগেটিভ কোনো ভোল্টেজ প্রোভাইড থাকবে। বুঝতে পারছি? ক্লাস এ টাইপের হলেই শুধু এমন একটা ভোল্টেজ থাকবে যেটা কিউ পয়েন্টটা লোড লাইনের সেন্টারে কিছু সেট করতে হবে। বাট ক্লাস এবি টাইপের যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ইনপুটে খুব এক বেশি ভোল্টেজ প্রোভাইড থাকবে না। কারণ হচ্ছে ওখানে আমার শুধুমাত্র ওই 0.75 ভোল্টেজকে ওভারকাম করার জন্য ওই অ্যাডিশনাল ভোল্টেজ শুধু প্রোভাইড করা হবে। স্যার হ্যাঁ বলো। স্যার এক নাম্বার কোশ্চেন তো স্যার মানে স্যার সার্কিট দেখে স্যার বুঝতে পারছি ক্লাস এ হবে স্যার, আসলে অন্যদিকে চিন্তা করা লাগে না, কিন্তু স্যার যে কমপ্লিকেটেড সার্কিট আসে তখন স্যার কিভাবে বুঝবো যেটা এ নাকি বি হবে? সেটাও বুঝার বই আছে, যেমন হচ্ছে আহ, তোমাদের ঠিক আছে, আজকে তাহলে আমি 4-5 মিনিট এক্সাম রিলেটেড জিনিস ডিসকাস করে তারপরে ওটা নিয়ে বলছি। যেমন ক্লাস এ সেকশনের একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, তুমি এটা একটু দেখো, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা আমাকে একটু বলো যে এটা দেখা কি যাচ্ছিল, type-এর? এখন আবার যাচ্ছে না। এখন যাচ্ছে না স্যার। হ্যাঁ আমি দিচ্ছি 1 মিনিট। হ্যাঁ দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা দেখো, বলো তো এটা কি টাইপের সার্কিট? স্যার ক্লাস এ। সিরিজ ফিট স্যার। সিরিজ ফেড। আচ্ছা খেয়াল করে দেখো তো ক্যাপাসিটরের কাজ কি? ডিসি ব্লক করা DC স্যার, এটা block ক্লাস করা। বি হবে স্যার। লক করা। এখান থেকে যেহেতু আমার একটা তুমি কোশ্চেন আছে স্যার এই হ্যাঁ। সার্কিটটা নিয়ে। হ্যাঁ বলো। স্যার আমরা যে বায়াসিং ভোল্টেজটা দিছি এটা তো জাস্ট স্যার তাহলে ইমিটার পর্যন্ত লিমিটেড থাকবে, এটা তো বেজে কালেক্ট করবে না।
হ্যাঁ, With বেসে যদি capacitor আছে। ডিসি না কারেন্ট আসে, কোনো এক্সট্রা ভোল্টেজ না আসে, তাহলে কি টাইপের অ্যাম্পলিফায়ার হয়ে যায়? বি টাইপের। তাহলে ক্লাস বি। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছো? বুঝিনি আমার স্যার। কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে যে ইনপুটে কি পরিমাণ কারেন্ট আসবে সেটা ডিপেন্ড করে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি টাইপের হবে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আমার কার্ভ, মানে কার্ভের কারেন্টটা কি এইভাবে উপর দিয়ে যাবে, না কাট অফ দিয়ে যাবে, না অনেক বেশি কারেন্ট ফ্লো করবে, না ক্লাস এ বির জন্য অল্প কারেন্ট ফ্লো করবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আমার কথা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার। কারণ আমার এইরকম একটা জিনিস আমি ধারণা বের করবো যেখানে আসলে কিভাবে কারেন্ট যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এখানে ক্যাপাসিটর দিচ্ছ, দ্যাট মিনস ক্যাপাসিটর কাজ হচ্ছে কি, এখান থেকে তুমি এক্সট্রা যে ডিসি দিচ্ছিলা কিউ পয়েন্ট সেট করার জন্য, এইটার জন্য কোনো ডিসি কারেন্ট এখান থেকে ফ্লো করবে না। করবে? না স্যার। ক্যাপাসিটরের কাজ কি? ডিসি ব্লক করবে স্যার। তা যদি ইনপুটে এক্সট্রা কোনো ডিসি কারেন্ট ইয়ে না করে, তাহলে তো আসলে ডিসির জন্য এটা হচ্ছে কাট অফ রিজনে সেট হয়ে গেছে। সো কাট অফ রিজনে যদি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের কারেন্ট যায়, আপনার লোড লাইন যেভাবে ড্র করো, কিউ পয়েন্ট কোথায় সেট হবে? কাট অফে সেট হবে। কাট অফ স্যার। সো ক্লাস। বুঝতে পেরেছি? জি স্যার। এটাই বলতে যাচ্ছি যে এই জিনিসগুলি হচ্ছে বুঝতে গেলে তোমাকে ফার্স্টে হচ্ছে আমার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার, এটার জন্য কিন্তু ফুল অ্যানালাইসিস করা দরকার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে তুমি ক্যালকুলেশন করে যখন করবে তখন বলবো যে ইনপুটে এখানে যেহেতু ক্যাপাসিটর কোনো ডিসি কারেন্ট নেই, সো এটাই এক্সপ্লেনেশন যে এটা তাহলে ক্লাস বি। তাহলে স্যার আমাদের কোশ্চেন তো ডিসি ভোল্টেজ সোর্স ছিল, তাহলে ওটার জন্য হচ্ছে আমাদের ক্লাস এ হবে তাহলে না? তোমাদের একটা ডিসি ভোল্টেজ ছিল এবং সেটা যে এরকম অ্যামাউন্টের ছিল জন্য ক্লাস এ হবে। তুমি ওখান থেকে ক্লাস এ বলে নিয়ে সলভ করো, প্রমাণ করে দেখাতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? স্যার আবার একটা জেনারেল স্ট্রাকচার থাকে না, যে মানে আপনি যেরকম বলেছিলেন যে একটা জেনারেল স্ট্রাকচার থাকে, ওইটাকে দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের যে কোনো অ্যাম্পলিফায়ার করতে অ্যাম্পলিফায়ার পারি। বানাতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে স্যার মানে এরকম কোশ্চেন, মানে সাপোজ আপনি হয়তো বা এরকম একটা দিয়েছেন কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারিনি, তো সেক্ষেত্রে অঙ্কটা ভুল হয়ে যাবে না? সেটা যেটা হচ্ছে যে অঙ্কটা ভুল হবে সেক্ষেত্রে, কারণ হচ্ছে তুমি তো তোমার অ্যানালাইসিস করতে যেটা বলা হচ্ছে, তুমি তো অ্যানালাইসিস করে ডিসিশনে আসবে না। ধরো তো কোনো একটা পার্টিকুলার প্রবলেম আছে, তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে বলা হলো এই প্রবলেমটা সলভ করো। তোমাকে প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে? তুমি নোন মেথড গুলি কি কি আছে সেটা চিন্তা করে তুমি ওখানে আগে চিন্তা করবে যাচ্ছে এখানে এই প্রবলেম হচ্ছে, তারপরে তুমি তো ওই হিসেবে একটা সলিউশনের দিকে আগাবা। এটা তো প্রসিডিউর নাকি? জি। যে আমি আমার জানা মতে এই টাইপের প্রবলেম আছে, আমি তাহলে এগুলো ইয়ে করি। বাট তুমি সেক্ষেত্রে ভুলও হতে পারে, ভুল হলে তোমার প্রবলেমটা সলভ হবে না। বাট তোমার যেটা বলতে চাচ্ছি যে আমরা যে নলেজ ইয়ে তো যতটুক জানি এটা কিন্তু ওর বাইরে না, তুমি দেখা মাত্র বুঝতে পারবে। এই যে তোমাকে আমি যখন এক্সপ্লেন করলাম, এটা কি অনেক কি কঠিন করে কিছু বলতে হলো? না স্যার। যেমন তোমাদের সার্কিট ছিল এটা মেবি, ঠিক আছে কি? দেখা জি যাচ্ছে স্যার। কি? জি স্যার, দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার এখানে আহ, একটা ডিসি কারেন্ট আসবে, কারণ হচ্ছে ফিক্স একটা ভোল্টেজ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সেটা ভিসিসি এর সাথে দেওয়া নাই, অন্য ভোল্টেজের সাথে দেওয়া আছে, প্রবলেম নাই। বাট আমার কাজ হচ্ছে যে আমার এখানে ডিজাইন করতে বলে, তোমার সার্কিটে আরো বেশি সুবিধা হচ্ছে যে তোমরা এটাকে যদি ক্লাস এ বলো, ক্লাস এ হিসাবে ডিজাইন করতে পারো, কারণ আরবি আর এগুলো ফেলে এমন ভাবে যদি সেট করো যেটা ক্লাস এ হবে, তো এটা ক্লাস এ হবে। কেউ যদি বলে যে না, আমি এটা ক্লাস এ না, এটা ক্লাস এ বি বানাবো, সেও এটা এ বি বানায় ফিক্স করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লাস এ বির জন্য এখানে এই জায়গাতে কত ভোল্টেজ, মানে এই জায়গায় ড্রপটার হলেই তো তোমার কাজ হলো। বুঝতে পেরেছো কি বলেছি? এর প্লাস তোমার এই জায়গায় ড্রপটা আর এখানকার ড্রপের জন্য যে যতটুকু ভোল্টেজ দরকার সেটা যদি এই জায়গায় ড্রপ আনতে পারো এই জায়গা থেকে, তাহলে তো ক্লাস এবি হয়ে গেল। তো এটাকে চাইলে কেউ ক্লাস এবিও বানাতে পারো, তাও হয়তো বা কাজ করবে। ক্লাস এ তো হবেই, কারণ এটা ডিজাইন বলাই হয়েছে আসলে এর উপরে বেস করে। বুঝতে পেরেছি কি? এখন তোমরা কি সেট করেছো এটাকে? ক্লাস বি? না স্যার, এ দিয়েছে। হ্যাঁ, তাহলে এ হলে ঠিক আছে। এ হলে তোমার যেটা ও হচ্ছে স্যার, এর আসলে জন্য যত কারেন্ট দরকার কিন্তু ওই স্যার আমি স্যার সেকশন এর কোয়েশ্চেনটা স্যার দেখালেন স্যার, ওটা দেখে স্যার আমি ফার্স্টে মানে এ ভেবেছিলাম স্যার। স্যার এই অ্যানালাইজ করার সময় স্যার মানে কনফিউজড হয়ে যাই। এটার জন্যই কিন্তু তোমাদেরকে নোট ইয়েতে বলেছিলাম যে একটা সার্কিটই সব টাইপের ভাবে হবে, সেটা ডিপেন্ড করবে আমি বিজিটি ইনপুটে কি দিচ্ছি। যে বিজিটি ইনপুটে যদি সাফিসিয়েন্ট কারেন্ট প্রোভাইড করে হয় তাহলে সেটা ক্লাস এ বানানো সম্ভব। যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে ক্লাস বি হবে।
যদি নেগেটিভ কারেন্ট হিসাবে হয় তাহলে কি হবে? ক্লাস সি হবে। এই জিনিসটা সিম্পল ভাবে বলেছিলাম না? জি স্যার। নোটেও তো স্যার একটা প্রথমের জন্য প্রত্যেকবার জেনারেল সার্কিট নিয়ে ডিসকাস করা হয়েছিল। হ্যাঁ, বলো। স্যার একটু বেশি দেখালেন যে আইবি ক্যারেক্টারিস্টিক্স কাট অফ যদি একদম কাট অফ দিয়ে যায় তাহলে স্যার হচ্ছে কিউ পয়েন্ট আপনার কাট অফই আসতেছে, তাহলে হচ্ছে স্যার আমার ক্লাস বি। যদি একটু উপর থেকে গেলে হচ্ছে আমরা ক্লাস এবি ধরতে পারি, বা একটু উপর থেকে গেলে হচ্ছে আমরা ক্লাস এ ধরতে পারি। যদি একদম উপর দিয়ে যায় স্যার তখন স্যার কোন ক্লাসটা হবে স্যার? যদি একদম উপর দিয়ে যায় সেটাও ক্লাস এ এর মধ্যেই পড়বে, বাট ফুল রেঞ্জ মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবা না। ক্লাস এ হওয়ার জন্য কি কিউ পয়েন্টের সেন্টারে অ্যারাউন্ড কাছাকাছি কিছু একটা হবে। বুঝতে পারছো? ক্লাস এই জন্য তুমি পজিশনটা তুমি তো আসলে এখানে স্পেসিফিক বলা নেই। এখানে কি আরবি 1 আরবি 2 এর ভ্যালু কি বলা ছিল, না তোমাকে মেজার করতে বের বলা? করতে হবে স্যার। হ্যাঁ, তার মানে তুমি যদি ক্লাস এবি বানাতে চাও তো এবি হিসেবেও তুমি এটাকে সেট করতে পারো চাইলে। আবার তুমি যদি চাও না আমি এটাকে এ বানাবো, তো তুমি ওই হিসেবে আরবি 1 আরবি ভ্যালু সেট করলে এটা ক্লাস এ হিসেবে সেট হবে। মেন কথা তুমি এটাকে আইডেন্টিফাই করো, যেভাবে তুমি প্রসেস আগায় যাবে ওইভাবে এটাকে সেট করে তুমি আসলে বানাতে পারো। খুব একটা প্রবলেম হবে না এখন এই স্যার সার্কিটটার জন্য। এখন স্যার এই সার্কিটটা আমাদের কাছে সহজ লাগতেছে, আমি দেখেই স্যার বুঝতে পারলাম যে এটা ক্লাস এ হবে স্যার। হ্যাঁ, এখন স্যার মানে আমরা স্যার অ্যাপ্রোচ করবো কিভাবে স্যার? অ্যাপ্রোচ করতে গেলে মানে স্যার মানে মাথায় খটকা লাগে যে অ্যাপ্রোচটা করবো কিভাবে, অ্যানালাইসিস কোন আচ্ছা, তুমি যদি এভাবে অ্যানালাইসিস করতে চাও ফার্স্টে তোমার কাজ হচ্ছে দেখবে যে এখানে কারেন্ট ফ্লো করছে কিনা, কাট অফ আছে কিনা। কাট অফ মানে তো কোনো কারেন্ট নেই, তার মানে ক্লাস বি। আর যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ক্লাস এ বা ক্লাস এ বি এরকম কিছু হবে। ঠিক আছে? আর যদি নেগেটিভ সাপ্লাই থাকে তাহলে তো ডাইরেক্টলি ক্লাস সি। ক্লাস সি? তোমার এখানে পজিটিভ সাপ্লাই তাই ক্লাস এ ক্লাস এ বি যে কোনো একটা হতে পারে। তুমি ওইটাকে অ্যাপ্রোচ ধরে তুমি সার্কিট আগে যাবে। আর এর আগে যে প্রবলেম দেখলাম তো দেখাই যাচ্ছে ক্যাপাসিটর ব্লক করা, তার মানে তোমার আর এত চিন্তা করে গেছে ডাইরেক্টলি ক্লাস বি এর জন্য হিসাব করে ড্র করা শুরু করবা। স্যার বুঝতে পেরেছি। স্যার আরবি 1 আর আরবি 2 টা কিভাবে ক্যালকুলেট করবো এখানে? আরবি 1 আরবি 2 তে হচ্ছে তুমি যদি চাও এটা ক্লাস বি করতে, আমরা যে দেখো এখানে ফার্স্টে লোড লাইন ড্র করতে হবে। তো লোড লাইন ড্র করার পরে লোড ভিসিসি এগুলো ভ্যালু কি দেওয়া আছে না? জি স্যার আর ই আর লোড লাইন ড্র করা যাবে না? জি স্যার যাবে। তা লোড লাইন ড্র করলে কিউ পয়েন্ট কোথায় সেট করতে হবে ক্লাসের জন্য? মিডিলে স্যার। স্যার। সেন্টার পয়েন্ট। ওকে, গুড। তাহলে ওখানকার আইসিকিউ এর ভ্যালু কত আমরা বের করতে পারবো? ভিসিসি বাই আরসি প্লাস আরই। জি স্যার পারবো। তাহলে ওইটা হচ্ছে আইসিকিউ। সেটা আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ ভিসিসি বাই 2 আইসি 2 ইনটু আরসি প্লাস আরই। তাহলে ওইটা হচ্ছে আইসিকিউ। দেখো বিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আইবি এর ভ্যালু কত হবে তুমি বের করতে পারবে না? জি স্যার পারা যাবে। আইবি এর ভ্যালু বের করলে আইবি জেনে গেল, দেন এখানে ভোল্টেজ জানো, দুটো রেজিস্ট্যান্স জানো, সো আইবি বের করো। জি স্যার। সব ফর্মুলাই দেওয়া আছে। স্যার ক্লাস এ যদি এটা হয় স্যার তাহলে স্যার আপনার স্যার মানে স্যার 20 ভোল্টের স্যার মিডল অর্ধেক করলে স্যার সরাসরি বের করা যাবে না? না, কারণ হচ্ছে এখানকার ভোল্টেজটা তো আসলে তোমাকে হিসাব করতে হবে যে এখানে কত ড্রপ হচ্ছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানেও কিছু ড্রপ হবে। সো এখানকার লুপের ইকুয়েশনটা তোমার লিখতে হবে যে ভিবিবি ভোল্টেজ যদি এখানকার ভোল্টেজ ধরো, ভিবিবি সমান কোথায় কোথায় ড্রপ হবে, এই জায়গায় আর এই জায়গায়। বুঝতে পারছো? সো লুপ ইকুয়েশন এই জায়গাতে কেভিএল করে দেন তুমি এখানকার ভ্যালু গুলি বসে দেখবা যে এখানে ভিবিবি কত ভোল্টেজ দরকার হয়, ওই ভোল্টেজটাই ভোল্টেজ ডিভাইডেড করে এখানে আনতে হবে। মানে স্যার আমরা স্যার জেনারেলাইজ সার্কিটের জন্য যে বের করেছিলাম ক্লাস এ বি। হ্যাঁ, ক্লাস এ এর জন্য একটা ইকুয়েশন ছিল না যে ভিবিবি মাইনাস বিবিই, এইটার জন্য হবে হচ্ছে মাইনাস আই ই আর ই। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে আই এর ভ্যালু কত, তুমি এখানে আই এর ভ্যালু আইসি সমান ধরে নিতে পারো। কথা বোঝা যাচ্ছে? আবার অথবা আইবি কে আইসি কে ডাইরেক্টলি আইবি দ্বারাও কনভার্ট করতে পারো, যে 1 প্লাস বিটা ইনটু একটা ফর্মুলা আছে না, এগুলির মধ্যে কনভার্সনের তুমি যে কোনোটা করতে পারো, অথবা তুমি আলফার ভ্যালু 1 ধরেও বের করতে পারো। দেন তোমার কাজ হচ্ছে ওখান থেকে আইবির ভ্যালু তুমি একটু আগেই জানো যে লোড লাইনের কত হবে, সেন্টারের যে ভ্যালু তাকে বিটা দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে কি? তো তুমি এটা জানো, এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো জানো, সো এখানকার ভোল্টেজ কত হবে বের করতে পারবে। আর ভোল্টেজ বের করলে এখানকার ভোল্টেজ জানো, এখানকার ভোল্টেজ জানো, আর তুমি ভোল্টেজ ডিভাইডার করে বের করতে পারবে না। সো ওই যে ইকুয়েশন দেওয়া ছিল ওইটা বসালে এটা আসলে বের হয়ে যাবে। স্যার ভোল্টেজ ডিভাইডেড করলেও তো স্যার দুইটা রেজিস্ট্যান্স অজানা স্যার, তখন কিভাবে বের করবো? না, তুমি তো দুইটা ভোল্টেজ জানো, তখন তুমি ওইরকম ক্ষেত্রে তুমি যেটা হচ্ছে একটা ধরে আরেকটা বের করতে পারো। ডিজাইন তো
তোমার যদি সব ভ্যালু দেওয়া থাকতো তাহলে তুমি জানো, তুমি দুইটা যদি ডিজাইন হয় তাহলে তুমি দুইটা ভ্যালু বসে তুমি বের করতে পারো। আচ্ছা, তো সেটা হচ্ছে যে তুমি কিন্তু RB1 RB2 এর ভ্যালু জানবে না, তুমি ওখান থেকে জানবে হচ্ছে এইটার ভ্যালু আর RB এর ভ্যালু। দুইটা ইকুয়েশন তোমার হচ্ছে আসলে তোমার RB2 আর RB1 এর মধ্যে একটা রিলেশন আছে কিন্তু প্যারালাল ছিল, একটা ইকুয়েশন ওরকম। জি স্যার। ওই তাহলে প্যারালাল ইকুয়েশন একটা আর এই যে ভোল্টেজ ডিভাইডার ইকুয়েশন একটা, দুইটা ইকুয়েশন হচ্ছে তুমি বের হয়ে যাবে ভ্যালু। অনেকভাবেই করতে পারবা সেটা। স্যার সিরিজ ফেরার জন্য ছিল না স্যার? এখানে তো আসলে প্যারালালই হবে যে কোনো অ্যারেঞ্জমেন্ট করলে, কারণ যখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব এটা তো গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে এখানেও গ্রাউন্ড এখানেও গ্রাউন্ড, এই দুটো মাথা মাথা মানে একটা জায়গায় কানেক্টেড, এরা দুজন প্যারালাল। এটা তো সিরিজ ফিড এর মতোই, একই সার্কিটই তো। জি স্যার। এটা যদি বামে কানেক্ট করার থেকে তুমি ডাইনে কানেক্ট করো তাহলে তো আমাদের বইয়ের প্রবলেম তো হয়ে যাচ্ছে। ডিফারেন্ট তো কিছু না, শুধু ভোল্টেজটা ডিফারেন্ট আর রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট। মানে ওখানে আমরা একভাবে আগে এসে এটাই কয়েকটা কন্ডিশন দেওয়া আছে ওইভাবে তোমাকে করতে হচ্ছে। এটা আর বইয়ের প্রবলেমটার মধ্যে মানে যে ক্লাস ইয়েতে প্রবলেম দিয়েছিলাম সেটার মধ্যে খুব একটা কোনো পার্থক্য নেই। তাহলে স্যার আমরা যে স্যার এসিডিসি লোড লাইন করার সময় স্যার বের করেছিলাম যে ক্লাস এ এর ক্ষেত্রে স্যার মিডলে হয়, তারপর হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে স্যার ডাবল হয়ে যায়, বা ট্রান্সফার কাপড়ের ক্ষেত্রে স্যার আইসিকিউ আর 2 আইসিকিউ হয়, বা ভিসিকিউ স্যার 2 ভিসিকিউ হয়। হুম। এই ধরনের সূত্রগুলো স্যার আমরা অঙ্কে কখনোই মানে অ্যানালাইজ করার সময় কখনো ইউজ করব না, বের করে নিব এক্স্যাক্টলি মানটা কত আসবে আমার। এটা বের করে নিবো না, তোমাকে যদি এই টাইপের বলা হয় তাহলে তুমি বের করবে। যদি তোমার ফর্মুলা বলাই থাকে যে ক্লাস বি এর জন্য বের করো তখন তুমি এটা ডাইরেক্টলি হয়ে বের করবে। সেটা তো ডিপেন্ড করছে তোমার রিকোয়ারমেন্টের উপরে। তোমাকে যদি বলতো যে একটা ক্লাস এ ডিজাইন করো যার এই এই জায়গায় এই হবে, তখন তো তুমি ক্লাস এ বলে ওই প্রসিডিউরে আগাবা। বাট এখানে তোমাকে একটা সার্কিট দিয়ে বলা হচ্ছে যে এটা কি টাইপের তুমি খুঁজে বের করে এটাকে সলভ করো, সেক্ষেত্রে তোমাকে তখন এইভাবে আগাতে হবে। ওই একই ফর্মুলা ইউজ করবে বাট স্টেপ গুলি আগে পিছে। ক্লাস এ আমাকে যদি বলতো যে ক্লাস এ অ্যাম্পলিফায়ার ডিজাইন করো তাহলে তুমি কি করতে? ওখানে নোটে যে স্টেপ গুলো দেওয়া আছে একই প্রসিডিউরে আগাতে না? তোমাকে বলে দিয়েছে ক্লাস এ তুমি মানাও এটা। ক্লিয়ার ব্যাপারটা? মানে যদি স্যার একদম মেনশন করা থাকে ক্লাস এ বা বি তাহলে স্যার হচ্ছে ওগুলো ইউজ করতে পারবো। ডাইরেক্টলি হুবহু স্টেপ ইউজ করবে কারণ তোমাকে তো বলে দিয়েছি। বাট এখানে তুমি জানো না, সেক্ষেত্রে তাহলে তোমাকে যেটা করতে হবে ফার্স্টে সার্কিটের টাইপ যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যেটা এই টাইপের হতে পারে, তুমি ওই হুবহু ওই স্টেপ গুলি ফলো করো, কোনো সমস্যা নেই। আর যদি তোমার কনফিউজড মনে হয় তাহলে তুমি কিউ পয়েন্ট বের করার জন্য আউটপুটের লোড লাইন আর ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফটা কেমন হতে পারে সেটা বের করতে পারো। শুধু সেটা যদি ইনিশিয়ালি আগে করো ওই স্টেপটা, তাহলে তুমি মোটামুটি শিওর হতে পারবে যে কি টাইপের অ্যাম্পলিফায়ার, দেন বাকি স্টেপ গুলি ওই নোটের স্টেপের মতো। স্যার স্যার আপনি স্যার কিছু ম্যাথ দিয়েছিলেন বয়সের বই থেকে স্যার 12.1 থেকে 12.9, স্যার ওখানে একটা ম্যাথ ছিল আপনি সলভ করে দিয়েছিলেন, যেটা হচ্ছে স্যার আমরা কিউ পয়েন্ট থেকে হচ্ছে স্যার এক্স অক্ষের সমান্তরাল করে স্যার ওয়াই কে হ্যাঁ ট্রান্সফরমার কাপলে স্যার হ্যাঁ ট্রান্সফার কাপল ছিল ওখানে স্যার হচ্ছে স্যার আমরা স্যার প্রথমে কেন সেটা সমান্তরাল ধরলাম স্যার, কারণ স্যার দুইটা কন্ডিশন জানতাম আমরা স্যার, একটা হচ্ছে স্যার সমান্তরাল হয়, একটা হচ্ছে স্যার মানে আচ্ছা হ্যাঁ, বইতে যেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ইয়েতে যেটা কার্ভটা ওইটা নেয়নি কারণ সেটা ক্ষেত্রে ক্যালকুলেশন আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, ওরা এই জন্য ওইটাকে ইগনোর করে চলে গেছে। ও বুঝতে আচ্ছা পারছো? স্যার মানে আমরা যদি স্টেট নেই তাহলে আমরা মোটামুটি ওই জায়গায় কোঅর্ডিনেট ইজিলি পাচ্ছি, বাট তো যদি কার্ভ হয় সেক্ষেত্রে বাকি লোড লাইনের ভ্যালুগুলো মুভ করবে। সেটা ক্ষেত্রে এমনি কিন্তু এই প্রবলেমটা তুলনামূলক তুমি যদি দেখে করছো এই জন্য তোমাকে ইজি মনে হচ্ছে, তুমি যদি না দেখে তো অন্য ভ্যালু দিই তাহলে তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে যদি অ্যাজাম্পশনটা না নিয়ে করে তাহলে তোমার ভ্যালু মেজারমেন্ট করে সলভ করা আরো বেশি কঠিন হবে। এখন স্যার মানে আপনি দেখিয়েছিলেন যে ওটা স্যার হচ্ছে আমি যদি গ্রাফে কাটি তাহলে সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম যে 140, আইসি এর মান হচ্ছে স্যার আইসি কিউ মান হচ্ছে 140 ধরে নিয়েছিলাম। আপনি হ্যাঁ। বলেছিলেন যে স্যার এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, মানে কেউ 140 ধরবে কেউ হ্যাঁ, সেটা হচ্ছে কারণ হচ্ছে গ্রাফ থেকে তুমি যখন দেখবে, কারণ তখন তুমি আসলে সবাই একই রকম দেখবে না, কেউ কেউ মনে হবে যে এই জায়গার ভ্যালুটা 140, কারো হতে পারে না ঠিক আছে এটা মেবি 145 এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে? এখন স্যার আমি স্যার 140 ধরলাম কিন্তু স্যার একদম এক্স্যাক্টলি স্যার একদম পরের লাইন হচ্ছে স্যার অঙ্কে 139 টা হিসাব করে বের করে নিল। তাই আমি স্যার 140 ধরি প্রথমে, তখন স্যার আমি এটা ডাবল করে দিলে পাচ্ছি না। এখন স্যার 140 টা ডাবল করে 280 হবে, কিন্তু ওরা যেটা করলো 140 প্লাস 139 করলো মানে 270। হ্যাঁ, কারণ হচ্ছে যে ফর্মুলাটা যেটা ছিল সেটা এখানে মনে নোট প্রবলেম তো দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা কারণটা দেখে তাহলে বুঝতে পারবে। কারণ হচ্ছে যখন আমরা ক্লাস এ বা বি যে কোনোটা পড়ি, এখানে খেয়াল করে দেখেছো ইকুয়েশন গুলি
আইসিকিউর সাথে পার্টিকুলার ভ্যালু যোগ করা হয়েছে এই যে স্যাচুরেশন, আইসি স্যাচুরেশন আর ইয়েতে এই যে এই পয়েন্টগুলি কি দেখা যাচ্ছে? ইকুয়েশনটা সিস্টেম কি দেখো তো, আইসিকিউ মানে কিউ পয়েন্টের ভ্যালুর সাথে বাকি ভ্যালুটা যোগ করো। এই জন্য ওরা ডাবল নিয়ে করেনি। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেহেতু ওখানে ভ্যালুটা ডাইরেক্টলি আমরা ওখানকার ভ্যালুটা গ্রাফ থেকে নিচ্ছে, সেই জন্য কিউ পয়েন্টের ভ্যালুটা তো ফিক্সড। তুমি যেহেতু ডিসি লোড লাইন বা এখান থেকে পাচ্ছ, রেস্ট অফ ভ্যালুতে কত সেটা ওরা মেজার করে নিয়ে এর সাথে যোগ করে দিয়েছে। সো এই ফর্মুলাটাও ভুল না ওরা যেটা করেছে। মানে স্যার আমি যদি এক্স্যাক্টলি ডাবল ধরে নিই তাহলে ওটা ভুল হবে না, 280 দিয়ে করে নিতাম সরাসরি। এক্স্যাক্টলি ডাবল ধরে নিলে ভুল হবে না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু ইনপুট সুইং এর সাথে রিলেটেড, কিউ পয়েন্টটা তো ফিক্সড ওই ভ্যালুটা, সেন্টার পয়েন্ট। এখন তুমি ইনপুট সুইংটা কিন্তু যে এক্স্যাক্টলি ডাবল হবে নট নেসেসারি, কমও হতে পারে বেশিও হতে পারে। কারণ এসি যেটা এটা পাচ্ছ এটা তো আসলে এসি সুইংটার করসপন্ডিং ভ্যালু না, যে কতটুকু অ্যামপ্লিটিউড বাড়বে বা কমবে। এই দেখো খেয়াল করে এই লাইনটা না, এটা মানে কি ছিল যে তোমার এখানে যে কারেন্ট থাকবে কারেন্টটা কতটুকু সুইং হবে, আর এটা আসলে ফুল কিউ পয়েন্টের সমানও হতে পারে আবার এর থেকে কমও হতে পারে না কিছু। জি স্যার। তা যদি কিছুটা কম হয় তখন তো আসলে ডাবল হবে না। স্যার কম হলে আসলে স্যার ভ্যারিয়েশনটা খুব বেশি হয় না দেখলাম আসলে স্যার, এইজন্য বললাম। হ্যাঁ সেটা ওরা তো ম্যাক্সিমাম রেঞ্জের জন্য হচ্ছে, বাট যদি কম হয় তখন তো তুমি ডাবল নিয়ে আসলে করলে ভুল হয়ে যাবে না। আমরা যেটা হচ্ছে ডাবল নিয়ে বলছি কারণ হচ্ছে আমরা ম্যাক্স ভ্যালু পসিবল যেটা সেটার জন্য বলছি, বাট এটা যদি এক্স্যাক্টলি ডাবল না হয় তখন তো আমি আসলে এটা ডাবল বলতে পারবো না, কারণ এই ভ্যালুটার মধ্যে কিছুটা তো ভেরিয়েশন আসবে নাকি। তাহলে স্যার মানে এটা স্যার কখনই মানে ধরে নিব না আমরা যে তুমি double- ধরে নিয়ে করলে পার্টিকুলার কেসের জন্য মিলে যাবে, যে ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জ ভ্যালু নিচ্ছি, বাট যদি ভ্যালুটা ম্যাক্সিমাম না হয় কিছু কম বেশি হয় তখন কিন্তু এই জায়গাটার জন্য এরর হবে। তখন স্যার ম্যাক্সিমাম এটা বুঝবো কিভাবে মানে ধরার জন্য? ম্যাক্সিমামের ক্ষেত্রে বুঝার ওয়ে হচ্ছে যে তুমি যদি কার্ভের ভাবে এক্স্যাক্টলি জানো, আমাকে বলে দিল ম্যাক্সিমাম রেঞ্জের জন্য করতে হবে তখন, বাট তোমার যদি বলে দেওয়া না থাকে তাহলে ভেঙে ভেঙে করাতেই বেটার। ঠিক আছে, কারণ আমি যখন বলেছিলাম আমি কিন্তু যে তোমাকে বলেছিলাম এই প্রসেসটা ফলো করতে, কারণটা ব্যাখ্যা হচ্ছে যে এইটা, যে তুমি যদি ম্যাক্সিমাম রেঞ্জ বলা হয় তাহলে আমরা জানি যে এটা যোগ বিয়োগ করলে ডাবল হবে, বাট ডাবল তো নাও হতে পারে, সেটার এক্সপ্লেনেশন তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার, জি স্যার। মানে সবসময় যে ডাবল হবে এমন তো কথা না। আমি যে এখন কি কার্ভটা দেখা যাচ্ছে, ফুল রেঞ্জ নিলে এই পয়েন্টটা এটা ডাবল, বাট সামহাও যদি তোমার অ্যামপ্লিটিউডটা পুরো হলো না কিছুটা কম হলো তাহলে কি এক্স্যাক্টলি ডাবল হবে? তখন স্যার বের করে যোগ করতে হবে। তখন বের করে যোগ করতে হবে। তাহলে আমরা ধরো দুইটাই স্ট্যান্ডার্ড, তুমি দুইটাই ফিজিবল মানে তোমার জন্য ঠিক আছে, যদি একটা ম্যাক্সিমাম রেঞ্জ হয় তাহলে তুমি ডাবল করে করতে পারো, বাট ম্যাক্সিমাম রেঞ্জ যদি না হয় কথা তো ওয়ার্ড লেখা না থাকে তাহলে ভেঙে ভেঙে করাতে বেটার। তাহলে স্যার কোশ্চেনে মানে স্যার মানে মেনশন করা থাকবে কি ম্যাক্সিমামের জন্য কাজ করছেন নাকি হচ্ছে স্যার মানে ম্যাক্সিমামের জন্য কাজ হ্যাঁ, করছেন? তো তুমি এই টাইপের কেসে তোমার ম্যাক্সিমাম দাও, তোমাকে যেহেতু বলাই ছিল ওখানে ম্যাক্স কথা আছে কিন্তু বইতে নাই, বলা হয়েছে যে কিউ পয়েন্ট সেট করা হয়েছে 6 মিলি অ্যাম্পিয়ার এরকম একটা জায়গায়, আর ইনপুটের সুইং হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, আর 4 মিলি অ্যাম্পিয়ার কি লোড লাইনের ম্যাক্স কভার করছে সেটা কিন্তু সে বলা হয়নি, বলা হয়েছিল। না স্যার, না স্যার। হ্যাঁ, তো এই জন্য আমরা আসলে ওইটা ডাবল নিয়ে করছি না। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, যেহেতু ভ্যালুটা কাছাকাছি একই রকম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ডাবল নিলে হয়তো হবে, বাট অ্যাপ্রক্সিমেট তুমি ডাবল নিয়ে করলেও ভুল হবে না, কারণ কাছাকাছি ওই 1 মিলি ভোল্ট কম 1 মিলি অ্যাম্পিয়ার কম বেশির জন্য খুব একটা ইফেক্ট হবে না। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের স্যার 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল স্যার ওখানে স্যার ক্লাস বি দেয়া ছিল এবং ওখানে স্যার এফিশিয়েন্সি স্যার বের করতে বলা হয়েছে। হ্যাঁ, ওখানে স্যার আমরা স্যার তো ক্লাসে স্যার ক্লাস বি এর যে এফিশিয়েন্সি যখন বের করলাম তখন স্যার সূত্র ছিল হচ্ছে পিওএসি বাই পিআইডিসি স্যার। পিআইডিসি স্যার সূত্র বের করেছিলাম হচ্ছে ভিসি স্কয়ার বাই পাই আরএল, আর স্যার পিওএসি এর মান ছিল হচ্ছে স্যার ভিসি স্কয়ার বাই 2 আরএল। এখন স্যার এই মানে এই দুইটা সূত্র পার্টিকুলার এই দুইটা সূত্র দিয়ে করলে না স্যার প্রত্যেকটা ক্লাস বি স্যার 78.5 এ আসে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জের জন্য, মানে ওই ফর্মুলাতে আমরা বলেছিলাম কিন্তু, এবং উপরে লেখাও ছিল যে এইটা তোমার ফর্মুলাতে অ্যাপ্লিকেবল ফর ম্যাক্সিমাম এফিশিয়েন্সি, আর আমরা যখন ফর্মুলা বের করেছিলাম সেটা ম্যাক্সিমাম এফিশিয়েন্সির জন্যই বের করেছি, এরকম কি বলা হয়েছিল? জি মনে স্যার। করে দেখো যখন আমরা নোটটা পড়েছিলাম মানে ক্লাস লেকচার, এটা আমি আবার দেখাই, আমার মনে হয় তোমাদের দেখালে ক্লিয়ার হবে।
আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? দাঁড়াও, অ্যাম্পলিফায়ারের জন্য আলাদা একটু ম্যাথের ক্লাস নিলে ভালো হয় স্যার। ধরো এখানে যখন আমরা বের করি, আমরা কিন্তু এখানে তোমাকে যখন বলেছিলাম যে ফর্মুলা এটা, আর যখন হিসাব করছিলাম তখন কিন্তু বলছিলাম যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করার জন্য আমরা এই টাইপের ফর্মুলা ইউজ করবো। যখন আমরা এটা নোটে পড়েছি তখন কিন্তু বারবার করে আমি এই কথা বলেছি যে আমরা এই ক্যালকুলেশন কেন করছি? ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য। এই জন্য আমরা যখন লোড লাইনের ভ্যালুগুলো নিয়েছিলাম, খেয়াল করে দেখো, তখন আমরা কিন্তু একদম ম্যাক্স, দ্যাট মিন্স পসিবল যেটা ছিল আইসি ম্যাক্স, আইসি মিন, ভিসিই ম্যাক্স, ভিসিই মিন, এইসব ভ্যালুগুলো নিয়ে করেছি, বলেছিলাম না এটা? জি স্যার, জি স্যার। আর এই ম্যাথটাতে দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বলা নেই। এখানে একটা কথা বলা আছে যে সাপ্লাই বলা আছে, তারপরে তুমি কত ভোল্টেজ সেটা বলা আছে, বাট এখানে বলা হচ্ছে যে আউটপুট ভোল্টেজের একটা পিক ভ্যালু আছে, মানে হচ্ছে ভিসিই পিক যেটা, সেটা বলা আছে 10 ভোল্ট। এটা কিন্তু ম্যাক্স ভোল্ট না। তার মানে কিউ পয়েন্ট থেকে এটা ম্যাক্সিমাম ভিসিসি দেওয়া আছে 25 এর সাথে, ধরলাম 25, এক্সট্রা ভ্যালুটা বাদ দিলাম, ঠিক আছে? আর এখানে ভ্যালু বলা আছে হচ্ছে 10 ভোল্ট। তার মানে তুমি 25 এর মধ্যে 10 ভোল্ট অ্যাম্পলিটিউড শুধু নিচ্ছ, বাকিটা নিচ্ছ না। তাহলে এইটা কি আমাদের কার্ভটা দেখতে এরকম না? যদি তোমরা ক্লাস বি তে যাও, এটা হচ্ছে ধরো ভিসিসি তে কিউ পয়েন্ট এখানে সেট করছো, বাট তুমি পুরোটা ভোল্টেজ দিচ্ছ না। তুমি এসি সিগন্যালের যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে সেই 25 এর সমান, আর তুমি যে ভ্যালু দিচ্ছ সেটা হচ্ছে এখানকার কোন একটা ভ্যালুর সমান। তাহলে কি ম্যাক্স ভ্যালুর জন্য ক্যালকুলেশন হবে? না স্যার। ওখানে এটাই বলা হয়েছে, যদি এখানে 25 সমান হয় তাহলে এখানেও কি হবে, পার্টিকুলার ভ্যালু কিছুটা কমে যাবে, কারেন্টের ভ্যালুটা কমে আসবে। আচ্ছা, তবে এই অঙ্কটা হুবহু বইয়ের অঙ্ক, হয়তো বইয়ের অঙ্কতেই তুলে দিয়েছি, শুধু ডাটা ডিফারেন্ট দেওয়া আছে। তোমরা যদি বইয়ের অঙ্কে প্র্যাকটিস করে থাকো তা আমার মনে হয় তাহলে এটা পারা উচিত। স্যার, স্যার বইয়ের কিছু অঙ্ক যেমন স্যার যেমন তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? আমার মনে হচ্ছে আজকে এটা নিয়ে ডিসকাস করতে হবে। আচ্ছা বলো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আমি বলছি। স্যার মানে স্যার ওই যে 12.1 থেকে 12.9 যে স্যার দিয়েছিলেন, ওখানে স্যার কিছু ম্যাথ ছিল হচ্ছে স্যার সরাসরি আপনার হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে বের করতে বলছিল, যেমন স্যার ক্লাস বি এর জন্য। তো স্যার হ্যাঁ, ক্লাস স্যার সরাসরি সূত্র দেওয়া ছিল যে সামথিং বাই সামথিং হোল স্কয়ার। ওইটা হচ্ছে যে যদি তোমাকে পিক ভ্যালু গুলি বলে দেওয়া থাকে তাহলে তুমি আসলে ওই ফর্মুলা ইউজ করে করতে পারবে। তখন স্যার পিক ভ্যালু আমাকে দেওয়া আছে, কিন্তু স্যার ওই সূত্রটা আমি জানি না, তখন স্যার সামহাউ কিভাবে সলভ করব? পিক ভ্যালু যদি জানা থাকে, শোনো, সেক্ষেত্রে তুমি যদি এইগুলোর পিক ভ্যালু জানা থাকে তাহলে আমরা তো এইটার ফর্মুলা দেখেছি, আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করেছিলাম। এই যে এইভাবে এই ফর্মুলা দিয়ে করবো তখন। ওইটা হচ্ছে শর্টকাট ওয়ে, আমার তো শর্টকাট ওয়ে দরকার নেই। আমি যদি টিপিক্যাল ওয়ে জানি সেটাতে বসে করা যাবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো স্যার, কোশ্চেন? হ্যাঁ বলো। স্যার স্যার ওখানে যে RB1 RB2 বের করতে বলছিল স্যার, স্যার ওখানে স্যার ইকুয়েশন দুটো করলেও স্যার আমি তো প্যারালালটার স্যার ভ্যালু যায় না, ওই সময় স্যার আমাদের আননোন তিনটা থেকে যায় স্যার, দুটো ইকুয়েশন কেন তিনটে থাকবে? তুমি RB1 আর ভিবিবির মধ্যে রিলেশন পেলা, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে তুমি বের করতে পারবে না? তিনটা কিভাবে বের হবে? ভিসিসির ভ্যালু তো ওখানে দেওয়া আছে, আর একটার ভ্যালু তো তুমি ওখানে কত বের করতে হবে ধরে নিয়ে তুমি বের করতে পারবে। মানে স্যার একটা অ্যাজিউম করে নিতে হবে। যে কোনো একটা ভ্যালু ওখানে তুমি যদি এরকম হয় ধরে নিলে আসলে প্রবলেম হবে না, তুমি একটা ভ্যালু অ্যাজিউম করে আরেকটা ভ্যালু কত আসবে বের করতে পারবে। তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই জায়গার ভোল্টেজটা এত আনতে হবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? জি স্যার। আর সেক্ষেত্রে তোমাকে তো বলা হচ্ছে যে তুমি ক্যালকুলেট করে এই ভ্যালু, আর ওই ভ্যালুতে আনার জন্য তুমি যদি তোমার এরকম হয় যে সাপোজ একটা অন্য এক্সাম্পলের জন্য বলছি, ধরো 10 ভোল্ট দেওয়া আছে, তুমি এখানে যদি বললাম যে 5 ভোল্ট আনতে হবে, তুমি কি করবা? তুমি এখানে যদি 1K দাও তাহলে এখানে কত কে দিতে হবে? 1K। যদি আমি এখানে 1K দিলাম না, এখানে 10K দিলাম, তাহলে কত দিতে হবে? তাহলে এখানেও 10K দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনের জন্য। আর তুমি যখন এখানকার কারেন্ট হিসেব করো তখন তো তুমি এখানকার ভোল্টেজের উপরে হিসেব করে কেন করবে, যে এই জায়গার ভোল্টেজটা এত পাচ্ছি, এর অ্যাক্রস ড্রপটা এত, সো এখানে আমি কত ভোল্টেজ পাবো, তখন তুমি ওই ভোল্টেজ হিসেব করে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তো করা যাবে, তোমরা ওইভাবে বললাম যে ওই স্টেপ গুলি করে দেখো,
আর নোটটা একটু ভালো করে চিন্তা করে দেখে তারপরে করো, আমার মনে হয় করতে পারবে। ঠিক আছে? আমাদের স্যার এই ক্লাস মানে এই কোশ্চেন 1 এর স্যার সলিউশন স্যার দিয়ে দিতেন স্যার, ভালো হতো স্যার। ও তাহলে আমাকেও সলভ করতে হবে এভাবে। এন্ড তোমাকে তো প্রসেসও বলে দিচ্ছি, আমি যদি সলিউশনও করে দিতে হয় তাহলে তো সমস্যা। তো অল ওভার স্যার আরেকবার যদি বলতেন প্রসেসটা আরেকবার প্রথম থেকে। অল ওভার হচ্ছে ফার্স্টে আমি আইডেন্টিফাই করবো যেখানে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ যাচ্ছে, সেটার উপরে বেস করে আমি ডিসিশন নিব যে এটা ক্লাস এ বি সি বা যে টাইপের হবে। ঠিক আছে? দেন আমার কাজ হবে লোড লাইন ক্যালকুলেশন করব। লোড লাইন ড্র করে দেখব যে লোড লাইন ড্র করা হয়ে গেল এখানকার ভ্যালু দিয়ে আউটপুট ইকুয়েশন থেকে। দেন আমি হিসাব করব যে আমি যদি ক্লাস এ হিসাব করি তাহলে কিউ পয়েন্ট কোথায় সেট করতে হবে, বা ক্লাস বি হলে কিউ পয়েন্ট কোথায় সেট করতে হবে। তা ক্লাস বি হলে তো কোনো সমস্যা নেই, কাট অফে সেট হচ্ছে, বা ক্লাস এ বা সি সরি এ বি হয় তাহলে আমি ওই হিসেবে ধরে কিউ পয়েন্ট যেখানে সেট হবে ওই জায়গার আইসিকিউর কারেন্টটা বের করে নিব। আইসিকিউ কারেন্ট জানলে ওকে সাথে আইসিকিউর সাথে বিটার যে সম্পর্ক, দ্যাট মিন্স আইসিকিউ কে বিটা দিয়ে ডিভাইড করলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আইবি কারেন্ট, ওই কারেন্টটা এখান থেকে ফ্লো করতে হবে। তাহলে ইনপুটে লুপ ইকুয়েশনে যেটা আছে এখানে লিখবো যে এই জায়গায় ভোল্টেজ এত, এখান থেকে কারেন্ট ফ্লো করতে হবে। সো এখানকার লুপ ইকুয়েশন লিখে দেন তুমি ওই কারেন্টটা তুমি জানো, এখন এই জায়গার ভোল্টেজ ড্রপ জানো, এখানে কত ড্রপ হবে তুমি এখানকার কারেন্টটা আইই কারেন্ট, যেহেতু তুমি আইই কারেন্টের সাথে আইবি কারেন্টের রিলেশন আছে সেটা তুমি বের করতে পারো। কারণ হচ্ছে আমরা জানি কি আইসি প্লাস আইবি ইকুয়াল টু আইই। ঠিক আছে? আইসির সাথে আইই এর যেভাবে রিলেশন আছে তুমি এই জায়গাটা ডাইরেক্টলি কনভার্ট করে করা যেতে পারে। ঠিক আছে? সো তুমি এখান থেকে ওই বিটা টাইমস হিসাব করে বের করে নিতে পারো এই রিলেশন। দেন এটা ইনটু আরই, আরইর ভ্যালু দেওয়া আছে। সো তুমি আসলে সবগুলি আইবি তে কনভার্ট করে লুপ ইকুয়েশন লিখতে পারো। এখান থেকে এই জায়গার ভোল্টেজও জানো, এখানকার ভ্যালু জানো, তাহলে তুমি আর এর কত টেন্টেটিভ ভ্যালু হবে বের করবা। দেন ওই হিসাবে এটাকে ডিভাইডেড ফর্মুলা করে এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে আরবি1 আরবি2 এর ভ্যালু তোমার সুবিধা মতো বের করে নিবে। তাহলে এই ডিজাইনের কাজ শেষ। এখন এর আগে তুমি ডিসি লোড লাইনের ইকুয়েশন করেছো, এখন এসি লোড লাইন করতে হবে। তাহলে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে নিতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলে ক্যাপাসিটর শর্ট, আরসি থাকবে আর আরএল আসবে, এই দুজনে প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স আনবো। ওই হিসেবে আমি এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের যে পুরো স্টেপ তো এটা ফলো করে ড্র করে ফেলবো। শেষ। তো স্যার এসি তো স্যার আরবি1 আরবি2 কি স্যার তাহলে ই করতে হবে না? এসির জন্য তো ইনপুটের মাথা ব্যথা নাই, ইনপুট কি হবে, আমি তো লোড লাইন ড্র করব। সেটাই কি বলা হয়েছে না, যখন আমরা এসি লোড লাইন ড্র করি তখন কি, যদি আমরা ক্লাস এ তে যাই, তোমাদের যেহেতু এই বলছি, দেখো খেয়াল করে যখন ডিসি লোড লাইন বলে তখন এটা জন্য আমার ইনপুটের ইকুয়েশন দরকার পড়তে পারে, যেহেতু আমরা কি ক্যারেক্টারিস্টিক কার্ভটা কোথায় সেট হচ্ছে। বাট এসি লোড লাইনের সময় আমরা ইকুইভ্যালেন্ট ড্র করি, বাট লুপ ইকুয়েশন তো লিখি আউটপুটের, ইনপুটের কিছু নিয়ে আনি। তুমি আউটপুটের লুপ ইকুয়েশন লিখবে, করে এনে সলভ করে প্লট করবা। ঠিক আছে? ডেফিনেটলি এরকম কিছু একটা আসবে। বুঝতে পেরেছি কি? স্যার এখন বলো এটা করা যাবে? এটা সলভ করবা তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া আছে দুইটা তোমাদেরটা, আর ক্লাস এ সেকশনে যে কোশ্চেন ছিল এই দুইটা কোশ্চেনই কালেক্ট করবা, করে দুইটাই সলভ করবা, করে আমাকে ফিডব্যাক জানাবা কি অবস্থা। ঠিক আছে? কালকে জানাতে হবে নট নেসেসারি, 8 উইক টাইম নাও। নেক্সট সোমবারে আমি জিজ্ঞেস করব যে আসলে কি অবস্থা তোমাদের। এটা এক দুজনের জন্য না, প্রত্যেকের জন্যই। এই জন্য বলছি কারণ হচ্ছে আমরা সবই জানি, বাট আমরা জাস্ট কি করি, ধরে যে নোটটা দেওয়া আছে আমি তোমাকে প্রোভাইড করছি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখলাম ট্রান্সফরমার কাপল এভাবে কাজ করে, ওকে গুড, এটা সার্কিট, এখানে ট্রান্সফরমার থাকলে ট্রান্সফরমার কাপল, আচ্ছা এটা তো ডিসি লোড লাইন একই নিয়মে যেটা আগে দেখেছি। ঠিক আছে? সেখানে আর এই দুটো ফেলো, আমি এইভাবে পড়ে যাই। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে যখন সার্কিটটা একটু ডিফারেন্ট দেখি আমি, যে ট্রান্সফরমারটা এখানে না হয় ট্রান্সফরমারটা অন্য জায়গায়, আর আউটপুটটা আমি অন্য জায়গা থেকে নিচ্ছি, তখনই আমরা আর পারি না। কিন্তু ওইটা আমরা আসলে জানি, যদি আমরা একটু ইন্টেন্স ভাবে পড়তাম তাহলে আর প্রবলেম হতো না। বুঝতে পেরেছি কি? এই যে তোমরা যে লোড লাইন ড্র করেছো, কেউ কে না দেখে করেছো একবারও? না দেখি দেখি করেছো সব, নাকি ড্রই করনি, কোনটা? স্যার ক্লাসে তো স্যার সবাই পারে স্যার, ওইটা স্যার বলেছি, কিন্তু স্যার হচ্ছে ভ্যালু বের করে যে করার ব্যাপারটা ওইটা স্যার পারিনি।
হ্যাঁ, কারণ তুমি এখানে আর ই আর সি ভ্যালু দেওয়া আছে। তুমি যদি ভ্যালুটা ডিফারেন্ট করার জন্যই কিন্তু আমি আসলে কেন বলেছিলাম ওই যে তোমাদের একটা ম্যাথ দেওয়া ছিল ওইটার জন্য ইম্পর্টেন্ট বলেছি। কারণ ওটা করলে এট লিস্ট ভ্যালু রিলেটেড জিনিস বুঝবা। ঠিক আছে? স্যার না পারলে স্যার ফুল সলিউশন স্যার করে দিন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে। ওকে করে দিব না। ঠিক আছে তো? এখন বলো আর কোনো সমস্যা আছে? আজকে তো আর টপিকই আগাতে পারলাম না। তোমাদের কোশ্চেন অ্যান্সার দিতে দিতে। স্যার ম্যাথের বইয়ের স্যার 12.9 এর পর থেকে কি আর টাকা লাগবে না? 12.9 এর পরের বইগুলি ওই যে আমি দিয়ে দিয়েছি। মানে ওই বইটার কথা বলছো তো? বয়েল স্টেটের বই? জি স্যার, জি স্যার। আচ্ছা ১ মিনিট আমি নিজেও দেখি একটু। তো ওখানে যেটা হচ্ছে যে আমার জানার মতে 12.9 এর গুলি পরে যেগুলি ছিল সেগুলো হচ্ছে ইয়ে রিলেটেড প্রবলেম। সেগুলি মেবি ওই স্লাইডে দেওয়া আছে। আচ্ছা এইগুলি 12-10 বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে দেখো এখানে হাইব্রিড সিস্টেম দ্যাট মিনস হচ্ছে দুইটা মিক্স করে আছে। এটা বলতে গেলে তোমাদের টপিকের সাথে ডাইরেক্টলি যাবে না। এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, এইটা ওটার সাথে রিলেটেড আমাদের প্রবলেমটা এই প্রবলেমটা দিয়ে সলভ করা যাবে। বাট এটার এক্সট্রা করে বলেনি। এই জিনিসগুলি অলরেডি আগে আছে যে কিভাবে ট্রানজিস্টরের পাওয়ার ডিস্ট্রিবিউশন বা এগুলি বের করা যায়। আর 13 থেকে এই যে প্রবলেম গুলো এগুলি ওই স্লাইডেই দেওয়া আছে। ঠিক আছে? স্লাইডে এই যে কয়েকটা প্রবলেম 16 পর্যন্ত এগুলি আমরা ওখানে স্লাইডে দিয়ে দিয়েছি। প্লাস তোমাদের নোটেও আমি দিয়েছি কেন মনে নেই, দেখে নিই। এই যে এখানে নোটে দেওয়া আছে, দেখা যাচ্ছে? তো ওখানে আসলে 2-3টা প্রবলেম বাদ দিয়ে দিয়েছি যেটা একটু কমপ্লেক্স। সেজন্য এই 1 থেকে 9 পর্যন্ত বলা আছে। বুঝতে পেরেছি এটা? স্যার পাওয়ার ডিসিপেশন স্যার আমাদের স্লাইডে কি ছিল স্যার? স্লাইডে পাওয়ার ডিস্ট্রিবিউশন 1 থেকে 9 এর মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে। ম্যাথ গুলো দেওয়া ছিল জি স্যার। ম্যাথ যেটা দেওয়া আছে পাওয়ার ডিস্ট্রিবিউশন লেখা আছে বাট ওইটা আমি আর ক্লাসে বলিনি কারণ ওইটা খুবই সিম্পল একটা জাস্ট ক্যালকুলেশন দিয়ে দেখানো আছে। মানে একটা ফর্মুলা দেওয়া আছে পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য এই যে। ঠিক আছে? তো সেটা এই জন্য আমি বলিনি কারণ কিছু জিনিস একটু নিজে দেখে নিলে তুমি তখন তুমি আশেপাশে কি কি আছে ওগুলো একটু দেখবা। সব যদি আমি স্লাইডে দিই তাহলে মনে হয় অনেকে কেউ বই দেখবেই না। বুঝতে পেরেছো? তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে দেখো ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমরা এই ফর্মুলা গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর আরেকটা যেটা বলছিলে তুমি কি এই কোশ্চেনটার কথা বলছিলা? যে পিক এর ভ্যালু দেওয়া আছে ফর্মুলায় বসায় বের করছে। স্যার এই টাইপের স্যার অনেকগুলো আছে, 2-3টা হ্যাঁ, আছে। এটাই বলছি যে এটা আমি দিয়েছি দেখার জন্য বাট আমার কথা হচ্ছে যদি পিক ভ্যালু এরকম দেওয়া থাকে তাহলে তুমি এটা শর্টকাট ভাবে বের করতে পারো বাট চাইলে ম্যাক্স মিন করেও বের করা যেতে পারে। কারণ এটা তো ক্লাস বি এর প্রবলেম। পিক এত দেওয়া মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু কত? 0। 0 স্যার। বুঝতে পেরেছি? ওকে বলো আর কোনো প্রবলেম আছে? নাহলে আজকে আর আগাবো না। তার নোট যেহেতু আমি আছো ওই জিনিসটা চাচ্ছিলাম এটা কন্টিনিউ করতে। বা আর কোনো কোশ্চেন থাকলে বলো আমি এটা সলভ করে আজকে শেষ করি তাহলে। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো সবাই? আর কোনো কথা নাই? স্যার হ্যাঁ বলো। আমাদের কোশ্চেনে স্যার ক্লাস বি এর যে স্যার এফিসিয়েন্সি স্যার বের করতে হয়েছিল ওটা স্যার ম্যাথসের জন্য আমরা করি না, এইজন্য স্যার সূত্র স্যার একদম ডিফারেন্ট ছিল, সামথিং বাই পাই ইনটু সামথিং। স্যার বই থেকে দেখে নিব আমরা। কোনটা বলো তো? নোটে যেটা দেখেছিলাম না বইতে বলছো? স্যার বইতে ছিল স্যার, নোটে তো শুধুমাত্র স্যার ম্যাক্সিমামের জন্য স্যার দেওয়া ছিল 78.5, কিন্তু স্যার যখন স্যার আপনি যে বললেন ম্যাক্সিমাম নিয়ে কাজ ও না করেন। বইতে যেটা আছে ইয়েতে তো ম্যাক্সিমাম দিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম বাট ফর্মুলাটা যেটা দিয়েছিলাম করে নোটে সেটা তুমি ম্যাক্স ছাড়াও বের করতে পারবা। মানে আমরা তো একটা ভ্যালু বসিয়ে দিয়েছিলাম ম্যাক্স এর কথা চিন্তা ক্লাস বি বলছো না? জি স্যার। হ্যাঁ দেখো এখানে খেয়াল করে আমরা যে এখানে ফর্মুলাটা লিখেছিলাম এফিসিয়েন্সির কথা বলছো? জি স্যার। হ্যাঁ দেখো এখানে আইসি মিন আইসি ম্যাক্স বলেছিলাম।
আমরা কিন্তু আইসি মিন আইসি ম্যাক্স এর যে ভ্যালু যা পাবো সেটাই বসাই করতে পারবো। তা আমরা ধরেছিলাম যেহেতু করার সময় এই ভ্যালু গুলি কি ম্যাক্স মিন দেওয়া ধরেছি, এই জন্য আমার ওইটার জন্য ম্যাক্স আর মিন এর যে পসিবল ভ্যালু সেটাই বসিয়েছি। যেমন বিসি ম্যাক্স কত হবে, বিসিসি হবে, আর মিন কত হবে, 0 হবে। সো তুমি এটা ভাবে বসা করতে পারো। বাট ভিসি ম্যাক্স যদি ভিসিসি না হয় অন্য কোনো ভ্যালু হয়, তা তুমি ওই ভ্যালুটা এখানে বসাবে। কারেন্ট ম্যাক্স যদি আইসি ম্যাক্স এই ভ্যালু না হয় অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই ভ্যালুটা এখানে বসাও। তাহলে তুমি এই জায়গার আউটপুট পাওয়ার পেয়ে গেলা। কথা কি বুঝতে পারছো? বাট ইনপুট পাওয়ার কিন্তু এটাই থাকবে, কারণ ইনপুট পাওয়ার তো ভিসিসির সাথে রিলেটেড। ইনপুট পাওয়ার কি আউটপুট কত ভোল্টেজ পাচ্ছে সেটার সাথে রিলেটেড? না স্যার। তাহলে ইনপুট পাওয়ার এটাই পেলা। তাহলে তোমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করবে, তখন এফিসিয়েন্সি কম আসবে। স্যার তাহলে স্যার ম্যাথ করার সময় স্যার পিআইডিসি অলরেডি স্যার 2 দিয়ে গুণ করতে হবে। কোনটা? মানে স্যার পিআইডিসি স্যার এই মানটা স্যার সবসময় স্যার 2 দিয়ে গুণ করতে হবে যখন করব আমরা। 2 দিয়ে গুণ করতে হবে, এটার কারণ হচ্ছে কিন্তু কেন তোমার ট্রানজিস্টর কয়টা ছিল ক্লাস দুটো, বি তে দুটো ফুল full সাইকেলের জন্য? জি স্যার। 2টা, এই জন্য 2 নিচ্ছ। আর পাই কেন নিচ্ছি? হাফ সাইকেল যেহেতু আছে, কারেন্টের জন্য যখন বের করব কারেন্টটা তো ওখানে আসলে তুমি ফুল সাইকেল না, ওটা একটা এভারেজ ভ্যালু আছে। আর এভারেজটা হচ্ছে হাফ সাইকেলের এভারেজ ভ্যালু, যে এরকম কিছু একটা বিজিটির জন্য এই যেরকম পাচ্ছি না, তখন আমার এর এভারেজ ভ্যালু বের করতে গেলে ভিএম বাই পাই, এই জন্য তোমার ওখানে পাই নেওয়া হচ্ছে। তুমি হিসাব করে দেখবে যে এটা আর ওই বইয়ের যে ফর্মুলার কথা বলছো একই জিনিস। দেখো খেয়াল করে, এই যে এটার দেখো তুমি একই জিনিস বের করছো, কারণ ভিসিসি কে তুমি আরএল দিয়ে ভাগ করলে কারেন্ট হবে, কারেন্টের যে তুমি এভারেজ ভ্যালু বের করবে এই জন্য তুমি তাকে পাই দিয়ে ভাগ করছো, ঠিক আছে? আর আরেকটা ভিসিসি হচ্ছে ভোল্টেজের জন্য। আর ডাবল যেহেতু তুমি বের করছো, এটা 2 দিয়ে গুণ করছো, যেহেতু 2টা বিজিটি ছিল, ঠিক আছে? সেটা সূত্র স্যার যে স্যার ক্লাস বি এর জন্য স্যার আইডিসির মান পিআইডিসির মান হচ্ছে স্যার 2 বাই পাই ইনটু আই পিক এর মান স্যার এই ম্যাথ পিআইডিসি কোনটা বলো তো, কোন কত নম্বর পেজে আছে? স্যার 717 707 আছে। এই পেজে 701 না 707? 17 স্যার 717 স্যার 717 717 না না, টপিক তো দেখিনি এখানে। হ্যাঁ বলো। স্যার স্যার 12.18 ইকুয়েশন স্যার 12.18 ইকুয়েশন স্যার 12.18 হ্যাঁ এখানে। হ্যাঁ বলো, এটার কথা বলছো? জি স্যার জি স্যার এই আচ্ছা বলছিলাম স্যার। আচ্ছা, এটা বলছে কি আই পিক কে যদি তুমি কারেন্টের পিক ভ্যালু জানো, ওকে 2 দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে? এটা দিয়ে ওরা কি, সূত্র তো অনেক স্যার। না না, এটা হচ্ছে তুমি পিক ভ্যালুর ক্ষেত্রে আমরা জানি পিক ভ্যালুকে তুমি এভারেজ করতে গেলে, যেহেতু এটা হাফ সাইকেল পিক, ওকে পাই দিয়ে সবসময় ভাগ করতে হবে। তুমি যদি আইডিসি ডাইরেক্টলি বের করতে চাও তাহলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, অথবা এই ফর্মুলাতেই তুমি যদি এখানে বসায় দাও তাহলে তুমি ওই একই জিনিসই বের করতে পারবে। তবে এটা বলা হয়েছে শুধু ওইটার জন্য যে যদি ম্যাক্সিমাম না হয়, পিক ভ্যালুতে ভ্যারিয়েবল হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে করা যাবে। বাট আমরা যতটুকু দেখিয়েছিলাম ক্লাস লেকচারে, ওইটা এটা সিমিলার টাইপের জিনিস, ওইটা দিয়েও করতে পারবা। ওইটার ভ্যালুটাও তুমি যদি ম্যাক্স মিনের ভ্যালু জানো, ওটা বসাও, ওইটা দিয়েও সলভ করতে পারবা। তবে এই ফর্মুলা গুলি হচ্ছে কিছুটা হেল্পিং হ্যান্ডের জন্য, যে তুমি যদি স্পেসিফিক ভ্যালু জানো তাহলে তুমি ওইভাবে ভেঙে ভেঙে না করে এইভাবে ডাইরেক্টলি করতে পারবে, সেটাই বলা হয়েছে, ঠিক আছে? তুমি দেখে রেখো যে এই অঙ্কগুলো আসলে এক্স্যাক্টলি কোন ম্যাথ গুলিতে কাজে দিচ্ছে। ওইটা যদি আমাদের সিলেবাস ডাইরেক্টলি ইউজ হয় তুমি তাহলে দেখে নিতে পারো, ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করে যদি তুমি করতে চাও, যে এখানে যেটা করেছো, আর ওইটা দিয়ে চাইলেও করা যায়, সেটা তুমি ট্রাই করে দেখতে পারো করা যায় কিনা, ঠিক আছে? যদি মনে হয় করা না যায় তখন আমাকে জানাও যে আসলে করা যায় না, তাহলে আমি এই ফর্মুলা আসলে নোটে অ্যাড করে দিই, কারণ আমি সবগুলি ম্যাথ করে দেখিনি আসলে।
স্যার ম্যাথ করতে গেলে স্যার মানে এই টাইপের সূত্রগুলো স্যার বের হয়ে আসে বইতে অ্যাপ্লাই করতে কিন্তু পরে খুঁজতে হয় বইতে কোথায় আছে এটা এই জন্য অ্যাপ্লাই করতেছে। আচ্ছা এটা এর উপরে উপরে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তোমরা যেটা জানো সেটা দিয়ে আগে করে দেখো করে রেজাল্ট মিলে কিনা, যদি দেখো যে ডিফারেন্ট হয় তাহলে আমাকে বলো, ঠিক আছে? বাট ওইটা আমি যেগুলো হিসেব করে দিয়েছি ওইটা দিয়ে করা সম্ভব, এই জন্যই হিসেব করে দিয়েছি। ওকে, আর কোনো কোশ্চেন আছে না? আজকে তাহলে শেষ করছি এখানে, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা ওই ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের টপিক কন্টিনিউ করব, ঠিক আছে? আর তোমরা যেটা বললাম এটা তোমরা প্র্যাকটিস করো, ট্রাই করো করার, যদি না হয় তাহলে আমি সলিউশন করে দিব, ঠিক আছে? তাহলে